ঠাকুরগাঁয়ে গ্রামবাসী বিজিবি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো, তদন্তে জেলা প্রশাসনের ৭ সদস্যের কমিটি। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার প্রশাসনের ১০ শর্ত, চলছে প্রস্তুতি। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১০,০০০ সদস্য। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘদিন পর মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ছাত্রদলের সহাবস্থান। বুড়িগঙ্গা নদী পারে চলছে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ। ভেজাল ও দূষিত পানির বিরুদ্ধে বিএসটিআই এর অভিযান। ঋতুরাজ বসন্ত বরণে সারা দেশে নানা আয়োজন। প্রকৃতির রঙে সেজেছে উৎসব প্রিয় বাঙালি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ঠাকুরগাঁয়ে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত ও নারী সহ ১৫ জন গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে নিহতদের পরিবারে চলছে মাতম। সংঘর্ষে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বহরামপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে মঙ্গলবার সকালে বহরামপুর গ্রামের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত এবং ১৬ জন গুলিবিদ্ধ হন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পুলিশ সদস্য, বিজিবির সদস্য, আমাদের পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী অফিসার সহ ৭ সদস্য বিশিষ্ট আমরা একটা কমিটি গঠন করেছি এবং কমিটি আগামী ৩ কার্য দিবসের ভিতরেই তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা বলেছি। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের হরিপুরের সীমান্তবর্তী বহরামপুর গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, আপনি জানেন যে ৩ জন নিহত হয়েছে, তার মধ্যে একটি কিশোর ছেলে ছিল যে কিনা ৫ম শ্রেণীর একটি স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়িতে আসলে আমরা এই যে বহরমপুর গ্রাম, এই গ্রামেই তার বাড়ি। এই গ্রামের আশেপাশে হতাহত যারা আছে তাদের সবার বাড়ি। আমরা আসলে সকাল থেকে এই গ্রামটিতে যে শোকের ছায়া নেমেছে, এখানকার যাদের পরিবারের সদস্যদের হারিয়েছে, স্বজনদের হারিয়েছে, শোক কিন্তু তাদের পরিবারে সীমাবদ্ধ নাই। এই শোক ছড়িয়ে পড়েছে আশেপাশের ১০ গ্রামে। অসংখ্য মানুষ এই গ্রামটিতে এখন অবস্থান করছেন, তারা অপেক্ষা করছেন আসলে নিহত যারা হয়েছেন তাদের মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে জেলা সদরে। সেখানে ময়না তদন্ত সহ আইনি যেসব জটিলতা আছে সেসব পূরণ করে এই দুপুরের মধ্যে হয়তো বা দুপুরের পরপর তাদের মরদেহগুলো এই গ্রামে আসবে। শেষবারের মতো গ্রামের মানুষ তাদের দেখবে এবং এখানে জানাজা শেষে তাদের দাফন করা হবে। আমরা যে প্রথমে যে বাড়িটিতে গিয়েছিলাম, কিশোর নজরুল, সে কিন্তু আসলে এই চোরাকারবারি চক্রের সঙ্গেও জড়িত নয় বা তার মৃত্যু নিয়ে কিন্তু কথা উঠেছে যে একটি শিশু ছেলেকে চোরাকারবারি হিসেবে যদি বিজিবি গুলি করে থাকে সেটি আসলে অমানবিক একটি ঘটনা। এর প্রতিবাদে কিন্তু মানুষ চরম ক্ষুব্ধ হয়েছেন। এই গ্রামের মানুষ এই ঘটনার বিচার দাবি করছেন। আমরা জানি যে জেলা প্রশাসন এর পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে ৩ কার্য দিবসের মধ্যে তার প্রতিবেদনের প্রেক্ষিতে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা জেনেছি যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিছুক্ষণের মধ্যেই এই গ্রামে এসে পৌঁছবেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে তাদের মরদেহ সৎকারের জন্য প্রাথমিকভাবে ২০,০০০ টাকা করে হস্তান্তর করবেন তিনি। এবং এখানে যে আহত হয়েছেন যে ১৫ জন,
জন তাদের 14 জনকে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন, একজন আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থাও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল বহরমপুর গ্রামের মানুষের শোকের খবর। আমরা ফিরছি স্টুডিওতে। সাথীলা, আপনার কাছে। গরু জব্দকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বহরমপুর গ্রামে গ্রামবাসী এবং বিজিবির সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। তার সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার। এবারের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামাতের মুরব্বীদের 10টি শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। এবারে প্রথম 2 পক্ষ আলাদাভাবে 2 দিন করে 4 দিন ইজতেমা পালন করবেন। তাই প্রথম পক্ষকে আখেরি মোনাজাতের 6 ঘন্টার মধ্যে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। তোহা খান তামিমের রিপোর্ট। আগামী 15 ফেব্রুয়ারি বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে 54তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। 4 দিনের ইজতেমা বাস্তবায়নের জন্য বিবদমান 2 গ্রুপকে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 10 শর্ত। 15 ফেব্রুয়ারি কাকরাইল মসজিদের খতিব মাওলানা জোবায়েরের অনুসারীরা ইজতেমা শুরু করে 16 ফেব্রুয়ারি শনিবার আখিরি মোনাজাত করে ইজতেমা মাঠ ত্যাগ করবেন। পরে দিল্লি মার্কাজের মুরব্বী মাওলানা সাদ অনুসারীরা 17 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর ইজতেমা মাঠে প্রবেশ করে 2 দিনের ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও মাঠ ছাড়ার সময় প্রশাসনকে বুঝিয়ে দেয়া সহ মাঠের যাবতীয় সরঞ্জামাদির দায়িত্ব প্রশাসনের হাতেই থাকছে। শনিবারে 10টা থেকে 11টার মাঝখানে যে কোনো এক সময় দোয়া হয়ে যাবে। প্রশাসন আরেকটা দোয়া যেটা সেটা 18 তারিখে শেষ করে দিয়ে আমরা যেমন চলে গেছি ওনারা যাতে এরকমভাবে চলে যায়। মধ্যবর্তী সময় যে 2টি গ্রুপের ব্যবস্থাপনার যে সংকট যাতে তৈরি না হয় এর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। বাফার পিরিয়ডটাতে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, সুতরাং আশা করি যে খুব একটা সমস্যা হবে না। অন্যান্য বছরের তুলনায় এবারের ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রায় 500টি সিসি ক্যামেরার পাশাপাশি মাঠের চারপাশে থাকছে 17টি ওয়াচ টাওয়ার। আমরা 123টি ট্রেনের বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। বিআরটিসির জন্য আমরা 400 বাসের ব্যবস্থা করেছি। এবার পুরাটা ডিজিটালি আমরা ঢেলে সাজিয়েছি। প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালিসিস করতে পারবো, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। কারণ সিসিটিভির সংখ্যা যেহেতু আমি আগেই বলেছি 50টি জায়গায় আমরা 300 করছি, তো সব দিক থেকে আমাদের সক্ষমতা বেড়েছে। আগামী 18 ফেব্রুয়ারি দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তোহা খান তামিম, সময় সংবাদ, গাজীপুর। টঙ্গীতে তাবলিগ জামাতের 2 পক্ষের সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, রাহে যে 4 দিনের আপনারা ইজতেমার ব্যবস্থা করেছেন সেটা সাফল্যমণ্ডিত হোক। সারা বিশ্বব্যাপী 54তম বিশ্ব ইজতেমার জন্য যে আসলে 15 তারিখ থেকে 54তম বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। 15 তারিখ ফজর নামাজের পরে আম্বায়নের মধ্য দিয়ে কিন্তু শুরু হবে। সেই উপলক্ষে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটি ফলো আপ সভা করা হয়েছে। আমি এই মুহূর্তে টঙ্গীতে দাঁড়িয়ে রয়েছি। টঙ্গীর যে চেরাগালি পৌরসভা আছে সেখানে এই যে ফলো আপ সভা, সেই ফলো আপ সভার আয়োজন করা হয়েছে। এখানে আপনাকে একটু আমি দেখাতে চাই, সেটি হচ্ছে যে এখানে যে ফলো আপ যে সভা, সেই ফলো আপ সভায় এখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এছাড়া অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী, পাশাপাশি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন জাহিদ আহসান রাসেল। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, র্যাবের মহাপরিচালক রয়েছেন, পাশাপাশি প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সব পক্ষ প্রশাসনের যত পক্ষ রয়েছে সংশ্লিষ্ট ইজতেমাকে কেন্দ্র করে প্রশাসনের যত পক্ষ রয়েছে সব পক্ষই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের যে বিবদমান 2 গ্রুপ মাওলানা জোবায়ের অনুসারী যে এক পক্ষ রয়েছেন, পাশাপাশি দিল্লি মার্কাজের যেই মুরব্বী মাওলানা সাদের অনুসারী তারাও এখানে রয়েছেন। অর্থাৎ এইখানে এতদিন ধরে এই 2 গ্রুপের সাথে, এই 2 দলের সাথে প্রশাসনের পক্ষ থেকে যে লিয়াজো মেনটেন করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যে মিটিং করা হয়েছে, বিশেষ করে বলতে চাই সেটি হচ্ছে যে 10 দফা যে শর্ত দেওয়া হয়েছিল, সেই 10 দফা শর্তের আসলে কতটুকু বাস্তবায়ন এখানে হয়েছে, কতটুকু বাস্তবায়ন হচ্ছে, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু সন্তোষজনক বা সব মিলিয়ে এখানে আসলে পুনরায় ঝালাই করার জন্য এই ফলো আপ সভাটি। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে মূলত বিশ্ব ইজতেমার জন্য যে প্রস্তুতি সেটি হচ্ছে অবকাঠামোগত প্রস্তুতি, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এবং যাতায়াতের জন্য যে প্রস্তুতি, সেই সব মিলিয়ে যাতায়াতের জন্য মুসল্লিদের যাতায়াতের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে আপনাকে ইতিমধ্যে বলে রাখি সেটি হচ্ছে মুসল্লিদের যাতায়াতের জন্য কিন্তু 400টি বিআরটিসি বাস, পাশাপাশি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং 123টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি
পাশাপাশি রাজধানী ঢাকাতে যে ইজতেমা কেন্দ্র করে যে যানজটের বিষয়টা লক্ষ্য করা হয়, সেই ডিএমপি এবং গাজীপুর পুলিশের পক্ষ থেকেও কিন্তু যানবাহনের যেই রুটটি, সেই রুটটি কোথায় কিভাবে বসবে সেই বিষয়গুলো ঠিক করার জন্য কিন্তু আসলে এখানে যে সব পক্ষ মিলে একটি ফলো আপ সভা করা হচ্ছে। এই ফলো আপ সভাতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বারংবার আলোচনা হচ্ছে এবং সবার মতামত নেওয়া হচ্ছে যে এখানে কোনো রকম কোনো ঘাটতি রয়েছে কিনা। তো এই ছিল আমার হাতে সবশেষ। তুরাগ তীরের টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম। ফাগুনের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে যখন বিরাজ করছে বসন্ত বরণের আমেজ, তখন ডাকসু নির্বাচন সামনে রেখে সব ছাত্র সংগঠনের মিছিল স্লোগানে সরগরম মধুর ক্যান্টিন ও আশপাশের এলাকা। সকাল থেকে মধুর ক্যান্টিনে ছিল ছাত্রলীগ, বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সরব উপস্থিতি। সকাল 11:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী তালুকদারের নেতৃত্বে মধুর ক্যান্টিনে এসে পৌঁছান ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় প্রধান প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠনের সহাবস্থানে মধুর ক্যান্টিনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উভয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই পরস্পর কুশল বিনিময় করেন। প্রতিদ্বন্দ্বী দুই দলের নেতাকর্মীদের মিছিল স্লোগানে সরগরম হয়ে ওঠে মধুর ক্যান্টিন ও আশপাশের এলাকা। সময় সংবাদে আরো থাকছে। বোরো মৌসুমের শুরুতেই বেড়েছে আগাছা নাশক ও দস্তা সারের দাম। দুশ্চিন্তায় কৃষক, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ডিলারদের। শীতের বিবর্ণতা কাটিয়ে প্রকৃতিতে আগমন ঘটল প্রাণের ঋতু ঋতুরাজ বসন্তের। বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতেছে বাঙালি। ঋতুরাজ বসন্ত বরণে ফাগুনের প্রথম দিনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রাণীর উৎসবে মেতে ওঠে রাজধানী ঢাকা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বর্ণিল পোশাক আর ফুলেল সাজে জড়ো হন নানা বয়সী মানুষ। গান, কবিতা, সুরের মূর্ছনা, সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর চারুকলার বকুলতলা। এখানে আসলে প্রাণের টানেই আসা হয়, যেহেতু পহেলা ফাল্গুন আমাদের বাঙালির একটা উৎসব ভাব। পরিবারের সবাইকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। বসন্তকে স্বাগত জানানোর জন্য, বাংলার ঐতিহ্যকে স্বাগত জানানোর জন্যই এই আয়োজন। চারিদিকে এত মানুষ, সবাই বসন্তের সাথে সেজেছে। আমরা এর মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতিকেই উদযাপন করছি। আমাদের সংস্কৃতির যে আবহ, তার ভিতরে আমরা মিশে একাকার হয়ে যাই। প্রকৃতির অনুষঙ্গ ঋতু চিনলে সে প্রকৃতি চিনবে। আমরা চাই যে আগামীর শেখর সন্ধানী যারা নতুন প্রজন্ম বেরিয়ে আসছে তারা এই প্রকৃতিকে জানুক। ধন্যবাদ সৌরভ। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সকাল থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সকালে প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে সিআরবির শিরিষতলায় বসন্তকে বরণ করে নেওয়ার যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। এরপর আমরা দেখেছি নগরীর আমবাগান এলাকায় কিন্তু বসন্তকে বরণ করে নিতে নানা অনুষ্ঠান চলছে। এছাড়া শহীদ মিনার এলাকায় নগরীর শিল্পকলা একাডেমিতেও কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি এক একটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে বিন্দু আবৃত্তি যেমন পরিবেশন করা হচ্ছে, তেমনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী যেসব সঙ্গীত রয়েছে সেসবও কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে। আর বেলা যত বাড়ছে আমরা দেখছি বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা কিন্তু এখানে আসছে এবং তারা তাদের আজকে যে বসন্তকে বরণ করে নিয়ে আর সেই বসন্তকে তারা বরণ করে নিচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিশেষ করে তরুণীরা এই নগরীর যে সিআরবির শিরিষতলা এলাকা রয়েছে এই সিআরবির শিরিষতলায় আসছে এবং তারা এই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে। এক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে এই শহুরে জীবনে বসন্তের ছোঁয়া তেমন একটা পাওয়া যায় না, কিন্তু যখনই এই বসন্তের যে এই আয়োজনটি করা হয় এইটির জন্য তারা সারা বছরই অপেক্ষা করে থাকে এবং তারা এখানে আসে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু ঋতুরাজ বসন্তকে যেমন বরণ করে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বিকেলেও কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বিশেষ করে নগরীর শিল্পকলা একাডেমি এছাড়া সিআরবির এই শিরিষতলা এলাকায়ও কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর সিআরবির শিরিষতলা এলাকা থেকে বসন্ত উৎসবের সর্বশেষ খবর।
জার্মানির নিরাপত্তা সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী সমস্যা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দুটি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য নির্ধারিত সেশন সহ অন্যান্য সেশনে রোহিঙ্গা ক্রাইসিস ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে। এছাড়াও জলবায়ু সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অর্জন ও সাফল্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা যাবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 15-17 ফেব্রুয়ারি 2019 তারিখে জার্মানির মিউনিকে অনুষ্ঠিতব্য 55তম সম্মেলনে অংশগ্রহণ করবেন। নির্বাচনের বিষয়ে ঐক্যফ্রন্টের আদালতে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার বসানোর কাজ পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি। আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতা ঢাকার জন্য ঐক্যফ্রন্ট অবান্তর অভিযোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যফ্রন্ট বিশেষ সুবিধা পেয়েছে, তারা 2 বার প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করেছে, মাত্র 1 বার সংলাপ বসার আমন্ত্রণ পেয়েছে। এখন যদি নির্বাচনে হেরে যাওয়ার পর আন্দোলন নির্বাচনে শোচনীয় ব্যর্থতাকে ঢাকার জন্য এইসব অবান্তর অভিযোগ তোলেন, সেটা কিন্তু দেশে বিদেশে হাস্যকর বিষয়ে পরিণত। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে BIWTA। সকালে কামরাঙ্গীরচরের নবাবেরচর এলাকায় শুরু হয় অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নবাবেরচর এলাকায় নদীর জায়গা দখল করে নির্মাণ করা বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় BIWTA। 3 দফার অভিযানে এ পর্যন্ত প্রায় 1350 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে BIWTA। নবাবেরচর থেকে শুরু হয়ে বসিলা পর্যন্ত আজ উচ্ছেদ করার কথা রয়েছে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে BIWTA। জেলা প্রশাসনের জায়গা আছে অথবা পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি তারাও এই অপসারণ কাজ করবে এবং আমরাও তাদের সাথে থাকব। ট্রাকে করে নিয়ে যাব, নিয়ে যেয়ে এগুলো যেগুলো ইউজ করার সেগুলো ইউজ করব এবং যেগুলো ব্যবহার করা যায় সেগুলোকে আমরা রিসাইকেল করে রিইউজ করব অথবা এগুলো আমরা বিক্রি করে দেব। এর জন্য আমরা জায়গা খুঁজতেছি এবং এই অপসারণ কাজ অবিলম্বেই শুরু হবে এবং অপসারণ শুরুর পরেই ডেভেলপমেন্ট কাজ আমরা শুরু করে দেব। এই মুহূর্তে অভিযান স্থলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সাথেলা, উচ্ছেদ অভিযান চলছে। আপনি জানেন যে তৃতীয় দফার আজ দ্বিতীয় দিন। ইতিমধ্যেই প্রথম দফায় 3 দিন, দ্বিতীয় দফায় 3 দিন এবং তৃতীয় দফায় আরও 3 দিন করা হবে। তো সকাল থেকে আমরা দেখেছি নবাবেরচর থেকে শুরু করে এখন যে গাবতলীর দিকে মূলত যাওয়া শুরু হয়েছে। তা আমি যদি একটু দেখাই, আমার পেছনে আপনি দেখছেন এই মুহূর্তে একটি একদম নদীর পার বললে আসলে ভুল হবে। এখন যেহেতু আপনি জানেন যে শুকনা মৌসুম, শীতকালে এমনিতে নদীতে পানি কম থাকে, তারপরও এই ভবনটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভবনটির একটা অংশ নদীর মধ্যে এসে পড়েছে। অর্থাৎ যখন আপনার বর্ষা মৌসুম বা পানির মৌসুম, তখন যে পানি আরো অনেক উপরে থাকে সেটা কিন্তু খুব স্পষ্ট এখানে আপনি বুঝতেই পারছেন এই ছবি দেখেই। তো আপনি দেখছেন তেমন একটি দোতলা ভবন এখানে এই মুহূর্তে এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং এখানে যে এখানকার মানুষজন আসলে তারা নিজেরা একদমই যে নিয়ম না মেনে এখানে অবৈধভাবে বেশ কিছু পিলার স্থাপন করেছেন, সেটিও আমি আপনাকে একটু দেখাতে চাই। সেই আপনি দেখছেন যে অনেক মানুষ কিন্তু এই যে উচ্ছেদ অভিযান চলছে সেই উচ্ছেদ অভিযানে ঘিরে এখানে হাজির হয়েছেন। এর পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমি একটু দেখাতে চাই এই যে আপনি দেখছেন পিলারগুলো, আমি একটু সামনে ধীরে ধীরে যেতে চাই।
একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি পিলার একসঙ্গে, এটি কিন্তু একদমই একটি অসম্ভব বিষয়। কারণ বিএডব্লিউটি কখনোই এরকম একই জায়গায় পরপর 5টি পিলার কিন্তু কখনোই বসায় না। আমরা সচরাচর দেখি যে কমপক্ষে 200-300 মিটার পরপর বা 1 কিলোমিটার এলাকায় সর্বোচ্চ 2-3টি পিলার থাকে, কিন্তু আপনি দেখছেন এখানে কিন্তু একই সঙ্গে 5টি পিলার। অর্থাৎ এখানকার অবৈধ দখলদাররা যে এই পিলারগুলো নিজেরা বসিয়েছেন, তারা অবৈধভাবে স্থাপন করে তার সামনে এসে তা কিন্তু এই পিলারগুলো স্পষ্ট বলে দেয়। তা আপনি দেখছেন এই সামনে কিন্তু এমনই, এই শীত মৌসুমেও দেখছেন যে পানি কিন্তু এখনো আছে, সেই পানির মধ্যেই কিন্তু এমন অজস্র স্থাপনা আপনি দেখছেন যে একতলা ভবন, দোতলা ভবন এবং সামনের দিকে কিন্তু আরো বহুতল ভবনও আছে। তো দেখছেন ওপাশে কিন্তু আরেকটি এক্সকাভেটর দিয়ে ওপাশে উচ্ছেদ অভিযান চলছে। তো এমনই আসলে বুড়িগঙ্গার আজকে নবাবের চর থেকে শুরু করে এদিকের যে গাবতলীর যে এলাকাটি রয়েছে মূলত সেদিকে এখন যাওয়া শুরু হয়েছে। তো এত আসলে অবৈধ স্থাপনা এই নদীর পার জুড়ে, সেই গাবতলী যেতে যেতে কতদিন সময় যে লাগবে, কারণ আপনি জানেন যে সামনে জিগাতলা এলাকা রয়েছে, হাজারিবাগ রয়েছে, এরপরে ধানমন্ডি রয়েছে, বসিলা রয়েছে, এরপরে গাবতলী, অনেক দীর্ঘ পথ এবং এই পুরো জায়গা জুড়ে এমন অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে। তো বুঝতে পারছেন সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এবং এখানে সচিব এসেছিলেন, সচিব বলেছেন তারা যে কোনো মূল্যে স্থাপনা গুড়িয়ে দিবেন। এবং এখানে যদিও বলা হয়েছিল যে যৌথ অভিযান হবে, তো আমরা কিন্তু আজকে পানি উন্নয়ন বোর্ড এবং ঢাকা জেলা প্রশাসনকে দেখছি না। তো আমার কাছে এই ছিল উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। সাথীলা, বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব। ভেজাল ও দূষিত পানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 60 ফিট এলাকা থেকে অভিযান শুরু হয়। এ সময় মণিপুর, মিরপুর 1, 12 নম্বর এলাকায় বিশুদ্ধ পানি হিসেবে বিক্রি করা মানহীন পানির শতাধিক জার ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে অস্বাস্থ্যকর জারে পানি পরিবহন করায় 2টি কোম্পানির পানি ভর্তি পিকআপ জব্দ করে বিএসটিআই। যশোরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি ডাকাতদের 2 দলের বন্দুকযুদ্ধে মারা গেছে সে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রাতে সদর উপজেলার রহমতপুর কানাগেট এলাকায় গোলাগুলি করে 2 দল ডাকাত। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুরো মৌসুমের শুরুতেই বাড়তে শুরু করেছে আগাছা নাশক ও দস্তা সারের দাম। ডিলার পর্যায়ে এখন পর্যন্ত কেজিতে বেড়েছে 50 টাকা। দাম আরও বাড়ার আশঙ্কায় ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চান কৃষকরা। ডিলারদের অভিযোগ, প্রতি বছরই এই মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ায় বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, আমদানি ব্যয় বাড়ার প্রভাব পড়েছে বাজারে। আব্দুল হালিমের তোলা ছবিতে শুভ খানের রিপোর্ট। শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় মৌসুমের চাষাবাদ। ধানের চারা রোপণ থেকে শুরু করে চলছে পরিচর্যার কাজ। ফলন বাড়াতে জমিতে দস্তা সার ব্যবহার করছেন কৃষকরা। এছাড়া শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমাতে জমিতে আগাছা দমনে বেড়েছে আগাছানাশকের ব্যবহারও। বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ আগাছানাশক ও দস্তা সারের দাম বেড়েছে। ডিলারদের তথ্য অনুযায়ী এই মৌসুমে ভিচেটি, ভিটাফুরান, ফুরাডান, ডায়াজিনন, থিওবিট সহ অন্যান্য আগাছানাশকের বিক্রি বেড়েছে। গেল বছরের তুলনায় এবার ফুরাডান 5G'র দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। ডায়াজিনন 10G কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। মুক্তা প্লাস দস্তা সার কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। হঠাৎ করে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। ফুরাডান পদ্মার কোম্পানি নিতে চাইছিলাম, তো দাম চলে 180 টাকা। আমি তো এর আগে নিয়েছিলাম 150 টাকা করে। কীটনাশক সার, কামলা ভরি সবটাই দাম বাড়ছে। আবাদ কেমনি করুম? জমির দাম বাড়লে কমান লাগবে আমাকে, না কমালে তো আমরা আবাদ করতে পারবো না। দাম বৃদ্ধির জন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর অতি মুনাফা লাভের প্রবণতাকে দুষছেন ডিলাররা। তবে অভিযোগ অস্বীকার করছে প্রতিষ্ঠানগুলো। এলসি হয় না মাগো, বিভিন্ন ওরা অজুহাত দেখে মালের দাম বাড়াই দিয়ে যায়। কোম্পানির ধরে না, কোম্পানির ধরলে বাদে এটা কোনো কৃষকের উপকার হবে। প্রায় 10 to 15% প্রাইস বেড়ে গেছে। কোম্পানিগুলো কিন্তু সব জায়গাতে স্যাক্রিফাইস করতে পারেনি, তাকে কিন্তু কিছুটা প্রাইস অ্যাডজাস্ট করতেই হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। দাম বাড়াচ্ছে তো প্রাইভেট সেক্টর, সেই ক্ষেত্রে প্রত্যক্ষভাবে আমাদের নিয়ন্ত্রণ না থাকলেও আমরা চেষ্টা করব
যে আন্তর্জাতিক বাজার কি, তারা কি দামে বিক্রি করছে, এগুলো দেখে আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য মতে বছরে দেশে প্রায় 300 কোটি টাকার আগাছানাশক কেনাবেচা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঠাকুরগাঁয় গ্রামবাসী বিজিবি সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো, তদন্তে জেলা প্রশাসনের 7 সদস্যের কমিটি। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার প্রশাসনের 10 শর্ত, চলছে প্রস্তুতি, নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দীর্ঘদিন পর মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ছাত্র দলের সহ অবস্থান। বুড়িগঙ্গা নদী পারে চলছে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজাল ও দূষিত পানির বিরুদ্ধে বিএসটিআই এর অভিযান। ঋতুরাজ বসন্ত বরণে সারা দেশে নানা আয়োজন, প্রকৃতির রঙে সেজেছে উৎসব প্রিয় বাঙালি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।